হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? পার্ট 2 নিয়ে এসে পড়ছি। তো শুরু করা যাক। আমি আপনাকে খুন করে ফেলবো বলেই ওনার গলা চেপে ধরলাম। আমি আর সহ্য হচ্ছে না আমার লাইফটা নষ্ট করো, স্বাদ মিটে না। এখন আমার ফ্যামিলির পেছনে পড়ছেন, লজ্জা করে না আপনার? এক ঝাটকায় হাত ছড়িয়ে আমাকে ওনার থেকে ছাড়িয়ে নিলেন উনি। কর্কশ কণ্ঠে বলে উঠলেন, এই মেয়ে খুব চটং চটং কথা বলতে জানো? লজ্জা এটা আমার কেন করবে? তোমার লজ্জা করে না? আগে নিজেকে দেখো, তারপর আমাকে বলো। এই তুমি আর তোমার বাবা যা করছো তার তুলনায় কিছুই করি নাই আমি। এখন তোমাকে সম্মান দিছি, 5 জন 5টা কথা বলার আগে নিজের ওয়াইফের মর্যাদা দিয়েছি, যেখানে তোমার মতো মেয়ে কোনোভাবে যোগ্য নয় আমার আর আমার বাড়ির। তবুও মেনে নিয়েছি। আর অকৃতজ্ঞ আমার কাছে, এর জন্য তোমার কৃতজ্ঞ থাকার কথা। আর তুমি কিনা উল্টো সুরে গান ধরছো। হায় রে মানব জাতি। তখন আমি বললাম, যোগ্য নয় তো অযোগ্য একটা মেয়েকে বিয়ে করছেন কেন? আমাকে বিয়ে করার জন্য কে আপনার মাথায় দিব্যি দিয়েছে? আর কি বললেন, বাবা কি করছে আর আমি বা কি করছি? এই কথাগুলো শুনেও না শোনার ভান করে শুরু হয়েছে পাগলের পাগলামি বলে শীষ দিতে দিতে উপরে চলে গেলেন উনি। ড্রয়িং রুমে মেঝেতে বসে কেঁদে চলছি আমি। আজ না নিজের আম্মু আমাকে বিশ্বাস করছে, আর না করবে আব্বু। এই একটা লোক আমার পুরো জীবনটা তছনছ করে দিল। একে একে আমার মাথা থেকে কেড়ে নিল সব আপনজনদের আমার। ওনাকে কিছুতেই ছাড়বো না আমি। পালাতে না পারি, জ্বালাতে তো ঠিকই পারি। ড্রয়িং রুম থেকে সিঁড়ি ধরে উপরের রুমের দিকে এগোচ্ছি আমি। কোথাও মানুষের চিনে ফোঁটা নেই। পুরো বাড়ির একেবারে নিস্তব্ধ পুরী, জনপ মানবহীন, প্রায় শূন্য। রামিম নামের ছেলেটা কাজী সাহেবকে নিয়ে সে যে গেছে, আর ফিরেনি, হয়তো ফিরবেও না। লোকটা ওনার বন্ধু, সম্ভবত এখানে থাকে না। হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে দাঁড়ালাম আমি। ভিতরে উকি দিয়ে দেখলাম ওই দানবটা ভিতরে, হয়তো সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছেন উনি। বুকের বাঁ পাশে লোমের ফাঁকে ফাঁকে পানির ফোঁটা এখনো আটকে আছে। ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে সামনের রুমে গিয়ে বিছানায় গায়ে লিয়ে দিলাম আমি। কিছুক্ষণেই ঘুম ধরা দিল আমার চোখে। সকালে পানির ঝাপটা পেয়ে ধরফরিয়ে উঠলাম আমি। সামনের লোক মানবকে দেখে অবাক আমি। ওনার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছেন উনি, কিন্তু রাগের কারণটা বোধগম্য নয় আমার কাছে। আমি প্রশ্নবোধী চোখে তাকিয়ে আছি ওনার দিকে। নাবির বলল, এই মেয়ে, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? আমার ব্রেকফাস্ট রেডি করবে কে? 10 মিনিটে আমার খাবার রেডি করা চাই। ওনার কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছে। আমার ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, আমি কি আপনার কাজের লোক নাকি যে আমি আপনার খাবার রেডি করব? আমি রান্না জানি না, নিজের খাবার নিজে রেডি করুন, আমি পারবো না। হোয়াট বলে আমার হাত ধরে বিছানা থেকে উঠালেন আমায়। এত তর্ক না করে যা বলছি সেটা করো। আচ্ছা ওয়েট বলে চোখ বুজে কয়েকটা নিঃশ্বাস নিলেন উনি। কিছুক্ষণ পর আলমারি খুলে একটা ড্রেস বের করে হাতে ধরিয়ে দিলেন আমার। যাও, এটা পাল্টে এটা পরে আসো। আর ওখানে তোমার প্রয়োজনীয় সবকিছু রাখা আছে, শাড়ি থেকে শুরু করে এভরিথিং, কোনো কিছুর ঘাটতি নেই। আচ্ছা, এত ভারী বেনারসি পরে কাল ঘুমালে কি করে? আশ্চর্য বলে রুম থেকে বেরিয়ে গেলেন উনি। ওনার ব্যবহারে শকড আমি। প্রথমে এত রুড বিহেভ, তারপর এত ভালো। এটাই করে কি? উনি যে কি জানে, হালা সাইকো। ইচ্ছা করছিল পেছন থেকে গলা আটকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলি, কিন্তু পারলাম না। অনেকক্ষণ হলো ব্রেকফাস্ট রেডি করে টেবিলে সাজিয়ে রেখেছি আমি। আম্মুকে কাজে হেল্প করতাম, সেই সুবাদে রান্না কিছুটা আয়াত করতে পেরেছি, কিন্তু ওনার আসার নামগন্ধও নেই। এদিকে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কাল থেকে কিছু খাইনি আমি। নিজের খিদে সহ্য হচ্ছে না বলে রান্না করছি, নাইলে কে তোর অর্ডার শুনতো? হঠাৎ কলিং বেল চেঁচিয়ে উঠলো, টিন টিন। আমি যেভাবে ছিলাম সেভাবেই বসে আছি। নো নরিং, নো ছরিং, কন্টিনিউয়াসলি বেজেই চলছে। ধ্যাত, ভাল লাগে না। একরাশ বিরক্ত নিয়ে দরজা খুলে দিলাম আমি। দরজা খুলতে সেই শ্যামলা ছেলেটা হারমোনিয়ার রুমে ঢুকলো। নিজের 32টা দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে উঠলো, ভাবি
কেমন আছেন? লোকটার কথা শুনে সব কয়টা দাঁত ভেঙে দিতে ইচ্ছা করছে। আমার সাথে ভাবি শব্দটা বড্ড বেমানান। আমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই পেছন থেকে কেউ বলে উঠলো, কিরে রামিম, তুই এত সকালে? এনি প্রবলেম? না দোস্ত, সব ঠিকই আছে, ভাবিকে দেখতে আসলাম। আসলে কাল সেভাবে দেখা হয়নি তো, তাই ভাবলাম আজ দেখে আসি। কিন্তু এখানে সে কে জানতো আমাকে কেউ পাত্তাই দিবে না। তখন আবির বলল, মানে? তখন রামিম বলল, আরে ভাবি তো কোনো কথাই বলছে না। তখন আমি বললাম, আরে আপনি সেই কখন থেকে কি ভাবি ভাবি বলে ভ্যা করছেন? আমি কারো ভাবি টাবি কিছু না। যে বিয়ে মানে না, সেই সম্পর্কে কি কোনো ভিত্তি আছে? নেই তো। তাহলে এত ভাবি ভাবি করার কি কোনো প্রয়োজন আছে? তখন রামিম বলল, আরে ভাবি রাখছেন কেন? আপনি মানেন আর নাই বা মানেন, আপনি আমাদের ভাবি। তখন আমি বললাম, আমাকে উনি ব্ল্যাকমেল করছে বিদায় এখানে আসি, না হলে কবেই পালিয়ে যেতাম। তখন আবির বলল, আচ্ছা রামিম, তুই এর সাথে এত কথা কেন বলছিস? ভাবি ডাকতে মানা করছে, খালাম্মা ডাকিস, খুশি হয়ে যাবে। ওনার কথা শুনে দাঁতে দাঁত চেপে হাসছে রামিম ভাইয়া, সেটা দেখে রাগে ফুঁসছি আমি। তখন আমি বললাম, আপনি? আমাকে উনি থামিয়ে দিয়ে বলল, রামিম এসেছিস যখন তখন খেয়ে যা, চল, খুব খিদা পেয়েছে বলেই টেবিলে খেতে বসলেন উনি। কিছুক্ষণ পর রামিম নামের ছেলেটা বলে উঠলো, ভাবি আপনি খেয়েছেন? না খেলে আমাদের সাথে বসে পড়ুন। আমি কিছু বলার আগে বলে উঠলেন উনি, এখন কি খাওয়ার সময় নাকি? আগে আমরা খাবো, তারপর যদি কিছু অবশিষ্ট থাকে তবে ও খাবে। আমার খাওয়া কমপ্লিট। এই যে ব্রেকফাস্ট ভালোই হয়েছে। আমার বাসার আয়াকে ছাড়িয়ে এবার ভাবছি কাজটা তোমাকে দিয়ে দেব। আমাকে কিছু বলতে না দিয়েই রামিমকে নিয়ে চলে গেলেন উনি। মানুষ এতটা প্রাসান কি করে হয়? গতকাল থেকে আজ অবধি কিছুই খায়নি, সেটা জানার পরও এগুলো বলল, ছি। দুপুরে রান্না করতে যাব, তখনই কলিং বেল বেজে উঠলো। ভয়ে ভয়ে দরজাটা খুললাম। মধ্যবয়সী একজন মহিলা প্রবেশ করলো। তিনি ফোলকা দাঁতের হাসি দিয়ে নিজের পরিচয় দিলেন, আমি রহিমা, এবারের কাজের লোক। স্যার কাল না করছিল আইতে, তাই আসি নাই। আজ কল দিয়া কইল তোমার ভাবি সাপ একা বাসায় আর রান্না করা লাগবে, তুমি যাও। তাই মই চইলা আইছি। ওনাকে ভিতরে ঢুকিয়ে কিচেনে হেল্প করতে হবে কিনা জিজ্ঞাসা করলে উনি মানা করে দিলেন, তাই নিজের রুমে চলে গেলাম আমি। আম্মু আব্বুর খবর নেব সেই জোরও নেই, কারণ আমার কাছে কোনো ফোনই নেই, আর এই বাড়িতে ল্যান্ডলাইনের ব্যবস্থাও নেই। কেন নেই সেটাও জানি না। তাই শুয়ে পড়লাম। আমি কিছুক্ষণ ঘুমিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে গেলাম। আমি অন্যমনস্ক হওয়ায় পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম। তখনই কেউ আমার কোমর জড়িয়ে ধরলো আমায়। আমি নিজেকে বাঁচাতে তার শার্ট খামচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। সামনে থাকা লোকটি কে হতে পারে সেটার ভাবার হুঁশ নেই আমার। হঠাৎ আমাকে সোজা করে দাঁড় করালেন কেউ। সামনে থাকা লোকটার শার্ট ছেড়ে নিজেকে ঠিক করে লোকটার দিকে তাকালাম আমি। ও মা, এটা কে? ডাইনি বুড়ির গল্পের সেই রাক্ষস আবির। তখন আবির বলল, এই তুমি দেখে হাঁটতে পারো না? দাঁত কটমট করে এখন যদি পড়ে যেতে তাহলে কি হতে বুঝতে পারছো তুমি? এই অবস্থায় কেউ এত বেখেয়ালি হাঁটে? তখন আমি বললাম, আরে পড়ে গেলে কি হতো মানে? একটু হাত পা ছিলতো, মাথা ফাটতো, এর থেকে তো বেশি কিছু নয়। আর যা হতো আমার হতো, কষ্ট হলে আমার হতো, তাতে আপনার কি? তখন আবির বলল, তোমার কষ্ট হলে আমার কিছুই নয়, আর তুমি বাঁচলে নাকি মরলে তাতে কিছুই যায় আসে না আমার। তখন আমি বললাম, তাহলে এতগুলো কথা শোনাচ্ছেন কেন? আমিও তো সেটাই বলি, আমাকে আটকালেন কেন? পড়লে পড়তাম, মরলে মরতাম, চোখের পানি ফেলে মরে যেতাম। আমার কাছে এভাবে বেঁচে থাকার চেয়ে মরাই উত্তম। তখন আবির বলল, তুমি মরে গেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সাথে জড়িয়ে আছে এই বাড়ির বংশধর, ওর কিছু হলে আমি টলারেট করব না। ওনার কথাগুলো মাথার উপর দিয়ে গেল। শেষের কথাটা বারবার কানে বাজছে আমার, ওর কিছু হলে আমি টলারেট করব না, বংশধর। হাউ ফানি। তখন আবির বলল, কি? একটা অনাগত বাচ্চাকে নিয়ে তুমি মজা করছো? এই বাচ্চাটার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তোমার? এই তুমি না মা হয়ে সন্তানের ক্ষতি কি করে চাইছো?
তখন আমি বললাম, আরে কি বলছেন আপনি? বাচ্চা সন্তান মা, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কার বাচ্চা? কিসের বাচ্চা? তখন আবির বলল, মজা করছো আমার সাথে? তুমি অস্বীকার করতে পারবে তুমি প্রেগনেন্ট নও, আর কয়দিন পরে তোমার কোলে বাচ্চা আসতে চলছে। ওনার কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল আমার। আপনি হাত চলে গেল পেটে, পেটে হাত দিয়ে তাকিয়ে আছি আমি। আমার হাত অনুসরণ করে পেটে বারবার তাকিয়ে আছেন উনি। ওনার তাকানো দেখে তাড়াতাড়ি হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠলাম আমি, কি যাতা বলছেন? একবার বলছেন আমি আপনাকে ভালোবাসি, আরেকবার বলছেন আমি বাচ্চার মা হতে চলছি। এই আপনি এত মিথ্যা বলে হাঁপিয়ে ওঠেন না? মনে হয়তো না, এত মিথ্যা আল্লাহ সইব না। তখন আবির বলল, আমি মিথ্যা বলছি? হায় রে ড্রামা কুইন, এত ড্রামা কি করে করো তুমি? 2-1 মাস, বর্তমানে তুমি প্রায় 3 মাসের প্রেগনেন্ট, আর এখন তুমি না করছো? কেন করছো বলো তো? আর কয়দিন পর সত্যিটা লুকাতে পারবে না তো, কারণ তখন তোমার শরীরে প্রেগনেন্সির সেই চিহ্নগুলো ফুটে উঠবে। তখন আমি বললাম, কে রে? কে? ভিডিও বানাইতাছি, জানি না, একটু বড় আইতাছি জায়গা। তখন আমি বললাম, এবার কিন্তু বাড়াবাড়ি করছেন, জোর করে বিয়ে করলেন, এখন কি জোর করে প্রেগনেন্টও বানিয়ে দিবেন? আজব। আরে জানতো ফালতু বকবক না, ভাল লাগে না। তখন আবির বলল, আমি ফালতু বকছি? ঠিক আছে আমার সাথে চলো বলে ওনার রুমের বিছানায় ছুঁড়ে মারলো আমায়। আলমারি খুলে তন্ন তন্ন করে কি যেন খুঁজতে চলছেন উনি। হঠাৎ একটা পেপার আমার হাতে ধরিয়ে টেবিল স্মাইল দিলেন উনি। এবার বলো কে মিথ্যাবাদী, তুমি না আমি? পেপারটা হাতে নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। এটা কি করে হলো? আমি প্রেগনেন্ট আর আমি নিজে জানি না, হাউ ইম্পসিবল। উনি যে কাগজটা আমার হাতে দিয়েছিলেন সেটা আর কিছু নয়, প্রেগনেন্সির টেস্টের রিপোর্ট। সেখানে পেশেন্টের নামের জায়গায় বড় বড় করে আমার নাম লেখা রয়েছে মিম H21। হোয়াট? আই এম প্রেগনেন্ট। রিপোর্ট হাতে নিয়ে বিছানায় ধপ করে বসে পড়লাম আমি। মাথা চক্কর দিচ্ছে, কি হচ্ছে এসব আমার সাথে? একটা অপরিচিত লোক তার প্রেমিকা বলে আমাকে জোর করে বিয়ে করলো, এখন আবার বলছে আমি তার বাচ্চার মা, যেখানে রিপোর্টের সব ডিটেলস আমার দেওয়া, কিন্তু আমি তো তাকে চিনি না, আর কারোর সাথে কোনো রিলেশনও ছিলাম না, তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? তখন আবির বলল, কি হলো? সব কথা হাওয়া হয়ে গেল। এবার বলো, এটা তোমার রিপোর্ট না, বা এটাও বলতে পারো নামটাও তোমার না। এখনো কেমন একটা ঘোরের মধ্যে আছি আমি। সত্যি কি এটা আমার রিপোর্ট? কিন্তু তা কি করে হয়? তবে কি উনি এটা কোনো বানোয়াট রিপোর্ট নিয়ে এসেছেন? ডেটটাও তো প্রায় মাসখানেক আগের দেওয়া। আপনি মিথ্যা বলছেন, সত্যি এটা আমার রিপোর্ট না। আপনি ইচ্ছা করে আমাকে ফাঁসানোর জন্য এটা বানিয়ে এসেছেন। তখন আবির বলল, হোয়াট? হেই, আর ইউ ক্রেজি? আচ্ছা, তোমার মিথ্যা প্রেগনেন্সির রিপোর্ট বানিয়ে আমার কি লাভ? আপনার তো সব দিক থেকেই লাভ। আমাকে জোর করে এখানে নিয়ে এসে আমার বাবাকে আটকে আমাকে বিয়ে করতে বাধ্য করছেন। এখন আমি যাতে পালিয়ে না যাই সেজন্য আমার ফ্যামিলিকে শেষ করার হুমকিও দিয়ে রেখেছেন। আর আজ আবার বাচ্চা নিয়ে পড়েছেন যাতে বাচ্চার দিকে তাকিয়ে আমি সব ভুলে যাই। কিন্তু এসব কিছুই হবে না। আমি এই রিপোর্ট মানি না, কারণ আমি ভালোভাবেই জানি আমি প্রেগনেন্ট নই, আর রিপোর্টটাও আমার নয়, এটা আপনার চক্রান্ত। তখন আবির বলল, এটা দেখার পরও কি করে বলছো তুমি? ওয়েট, এই মেয়ে বলো, আমার 2 বহু চেপে ধরলেন উনি। বাই এনি চান্স তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাওনি তো? ওনাকে এক ধাক্কা দিয়ে ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম আমি। আপনি পাগল হয়ে গেছেন? হিতাহিত জ্ঞান শূন্য একজন মানুষ, যার বিয়ের দিন তাকে তুলে আনলেন, সে মেয়ে বাচ্চা পাবে কোথায়? আরে বাচ্চাই যদি থাকতো তাহলে কি সে বিয়ের পিঁড়িতে বসতো না? এই সহজ বাংলাটা কেন বোঝেন না? তখন আবির বলল, কারণ কথাগুলো যতটা সহজ তুমি ততটাই জটিল একজন মানুষ। আর কেউ হলে মানতাম, কিন্তু তুমি বলেই মানছি না। ভালোই বলো, বাচ্চাটার সাথে কি করছো? তখন আমি বললাম, ডিসগাস্টিং। আবার সেই এক কথা, বাচ্চা বলে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম, তখনই হাতে হ্যাচকা টান অনুভব করলাম আমি। আচমকা টান সামলাতে না পেরে ওনার বুকে হুমড়ি খেয়ে পড়লাম আমি। কোথায় যাচ্ছ? কোথাও না বলে দাঁড়িয়ে আছি।
আছি, আসলে এই ব্যাপারে কথা বলতে আর ইচ্ছা করছে না। আমার মস্তিষ্কে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য বেকুল আমি, কিন্তু পাচ্ছি না। ছাড়ুন আমাকে। তখন আবির বলল, কি হলো, কথা বলছো না কেন? বলো কি করছো? লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ রেগে আছেন উনি। গলার স্বর নরম করে বলে উঠলাম, আপনি বিশ্বাস করুন আমাকে, আমি প্রেগনেন্ট নই, আর কখনো ছিলামও না। যখন ছিলাম না তখন নষ্ট করার কথা কথা কোথা থেকে আসলো আপনিই বলুন। বীর আমাকে ছেড়ে দিয়ে বলো, তুমি শিওর তুমি প্রেগনেন্ট নও? তখন আমি বললাম 100% শিওর। ঠিক আছে, আমার সাথে চলো। আর শোনো, আজ যদি জানতে পারি বাচ্চাটা নেই, তাহলে তুমি ভাবতেও পারছো না তোমার সাথে কি হতে চলছে। জানো, তোমার আর আমার সম্পর্কের ভিত্তি কি? একমাত্র এই বাচ্চাটা, যার জন্য আমি তোমাকে ওইভাবে বিয়ে করছি। এখন যদি জানতে পারি, বলে আমাকে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেলেন উনি। রামিম ভাই সোফায় বসে ফোন ঘাটছেন। আমাদের দেখে বলে উঠলেন উনি, শালা বউ পাগল, এখন আসতে মন চাইলো তোমার? সেই কখন বউয়ের কাছে গেছো, এখনো আসার নাম নেই। তাও যাও এলে, বউকে হাত ধরে নিয়ে একেবারেই তবে এলে। বউ ছাড়া এক মুহূর্ত চলে না, তাই না? তখন আবির বলল, রামিম চুপ করবি, এটা মজা করার সময় নয়। আর তুই তো জানিস বউ প্রেমিকা এসব বোকা জিনিসের উপর আমার ইমোশন কাজ করে না। প্রত্যেকটা মেয়ে লোভী, বেঈমান আর প্রতারক। তখন আমি বললাম, আপনি কিন্তু মেয়েদের অপমান করছেন। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে লোভী হয় কিসের জন্য জানেন? একটু ভালোবাসার লোভী, একটু কেয়ারিং, বেস আর কিছু চাই না তাদের। কিন্তু আমাদের পুরুষাতি সমাজে মেয়েরা সেইটুকু পায় না, পায় শুধু অপমান, তাচ্ছিল্য। তখন আবির বলল, চুপ করো, তোমার লেকচার কেউ শুনতে চায়নি। আগে নিজে ঠিক হও, তারপর অন্যকে জাজ করো। চলো আমার সাথে, আমরা এক্ষুনি হসপিটালে যাব। তখন রামিম বুড়ো কুচকে বলল, হসপিটাল কেন, কার কি হয়েছে? তখন আমি বললাম, আপনার বন্ধুর মাথায় ব্যামো হয়েছে, এখন তিনি সাইকোলজিস্ট দেখতে যাচ্ছেন। এই শুনুন, আমি কোথাও যাব না, আপনার যেখানে মনে হয় আপনি সেখানে যান। আমাকে নিয়ে যদি কোথাও যেতে হয়, তাহলে আমার বাসায় গিয়ে সবাইকে সত্যিটা বলে আমাকে পৌঁছে দিয়ে আসেন। তখন আবির বলল, বাসায়? এই জীবনে তোমার আর ওখানে যাওয়া হবে না। এই পার্ট সারা জীবনের মতো এন্ড হয়ে গেছে, বেশি বাড়াবাড়ি না করে চলো। তখন রামিম বলল, কিন্তু কেন যাবি বললি না তো? আবির বলল, ওরে চেক আপ করাতে যাব। তুই তো জানিস এইবারের বংশধর আসতে চলছে, তাই ও কেমন আছে সেটা জানার জন্যই যাচ্ছি। রামিম বলল, ও তাহলে চল, আমিও আসছি তোদের সাথে। মুখে এত রাগ দেখাস, কিন্তু ঠিকই ওদের নিয়ে ওরিট বলে হেসে উঠলেন উনি, চোখ বড় বড় করে। তার মানে উনিও জানে আমি প্রেগনেন্ট। হায় খোদা। আমি বললাম, আরে দূর, ভাল লাগে না, এই আপনার কানে কথা যায় না? আপনি কি বয়রা, কানে শোনেন না? আমি বলছি তো আমি প্রেগনেন্ট না, তাহলে কেন জোরাজুরি করছেন বলুন তো? একদম ফালতু ঝামেলা করবেন না। তখন আবির বলল, এই চুপ বলে আমাকে হিড় করে টানতে নিয়ে গেলেন উনি। রামিম ভাইয়া, কাজের বুয়া কারো কথাই শুনলেন না উনি। রাস্তায় জ্যাম আটকে আছি, আধা ঘন্টা হলো। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না। আমার রিপোর্ট সন্ধ্যার পর পাওয়া যাবে, এই একটা রিপোর্ট নিয়ে উৎসাহের শেষ নেই ওনার। যদিও আমি জানি রিপোর্টে কি আসবে, কিন্তু আমার কথাকে পাত্তা না দিয়ে উনি তো আশাবাদী। হঠাৎ আমাকে রেখে গাড়ি থেকে নেমে পড়লেন উনি। এই সুযোগে পালানোর, যখনই গাড়ি থেকে নামতে যাব, তখনই দেখি গাড়িটা লক। আমার প্ল্যান জল ঢেলে দিল। বেটা রাক্ষস, এখন আর পালানো যাবে না। এখান থেকে পালিয়ে অনেক দূর চলে যেতাম, যেখানে আবির নামের ছায়াটাও থাকতো না। আব্বু আম্মু ভাইয়া কারো সাথে যোগাযোগ রাখতাম না, তাহলে আবির কারো ক্ষতিও করতো না। কিন্তু কোথায় যাব আমি? একা একটা মেয়ে কোথায় যেতে পারি এই শহর থেকে দূরে? কিন্তু সেখানে গিয়ে থাকবো কি করে? কথাগুলো এক মনে ভেবে চলছি আমি। হঠাৎ
কারো তুরির আওয়াজে ধ্যান ভাঙলো আমার। আবির এসেছে এক হাতে আইসক্রিম, সেটা আমার দিকে এগিয়ে দিচ্ছে সে। আমি সেটা দেখেও না দেখার ভান করে বসে আছি। তখন আবির বলল, আইসক্রিমটা নাও, তোমার তো বাইরে বের হলে আইসক্রিম ছাড়া চলেই না, তাহলে এখন এত ভাব দেখাচ্ছ কেন? নাও আইসক্রিমটা খাও, ভালো লাগবে। আমি ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে, না খাবো না, আপনি খান। আগে অনেক কিছুই করতাম কিন্তু এখন করি না। জানেন, আগে আম্মুকে ছাড়া থাকতে পারতাম না, কিন্তু এখন পারি। নিজের হাতে খেতে পারতাম না, এখন সেটাও পারি। সমস্যা হয় না বলেই বড় বড় দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো আমার। নিজেকে যেন সামলে উঠতে পারছি না আমি। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন উনি, হয়তো কিছুটা দয়া হচ্ছে ওনার, তাই নরম সুরে বলে উঠলেন উনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিম, এভাবে কেঁদো না, রাস্তায় লোকরা কি ভাববে। একটা টিস্যু এগিয়ে দিয়ে নাও, মুখ মুছো। টিস্যুটা হাতে নিয়ে বলে উঠলাম আমি, এক বোতল ওয়াটার হবে? ওহ শিট, গাড়িতে পানি নেই, তুমি একটু ওয়েট করো, আমি এখনই নিয়ে আসছি। পানি নিয়ে ফিরে এসে শকড আমি। এমন কিছু হতে পারে কখনো মাথায়ও আসেনি আমার। তবে কি ভুল করে ফেললাম আমি? ভুল, মারাত্মক ভুল করে ফেলছি, আর তার মাসুল কড়াই গন্ডায় আমাকেই দিতে হবে। পানি নিয়ে ফিরে আবির মিমকে গাড়িতে পায় না, গাড়ির দরজা খোলা, ভিতরে কেউ নেই। গাইস, আজকের পার্টটা এই পর্যন্তই ছিল, দেখা হইব কালকে। আর আপনি যদি চ্যানেলে নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।